বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তো আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আজ আমরা ভূগোলের অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সাম দেবে। 2025 যারা 2025-এ যারা এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ক্লাসগুলো। তো আজ আমরা প্রাকৃতিক ভূগোলের মহাবিশ্ব এবং সৌরজগৎ থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। এর আগের ভিডিওটা তোমাদের জীববিদ্যার উপর দেওয়া আছে, যেখানে কোষ কলা এবং কোষ বিভাজনের যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসের আলোচনা হচ্ছে গিয়ে মহাবিশ্ব এবং সৌরজগৎ থেকে এনটিপিসি, গ্রুপ ডি, রেলের যত সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার বিগত যে প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। দেখো, প্রথমে যে প্রশ্ন রয়েছে, ড্যাশ একটা খুবই পরিচিত নক্ষত্রপুঞ্জ, যাদের সন্ধ্যার আকাশে দেখা যায় সেই নক্ষত্রপুঞ্জ শিকারী নামে পরিচিত। আমরা সকলেই জানি এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কালপুরুষ। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কালপুরুষ সঠিক অ্যান্সার। কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়? কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়? এটা কালপুরুষ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, কিছু তারা মিলে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি নক্ষত্রপুঞ্জ। যখন কিছু তারা মিলে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে তখন তাকে আমরা বলে থাকি নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রপুঞ্জ। নিচের কোনটি আকাশের নক্ষত্রপুঞ্জ নয়? আকাশের নক্ষত্রপুঞ্জ নয় যদি বলি, সপ্তর্ষিমণ্ডল অবশ্যই একটা নক্ষত্রপুঞ্জ, কালপুরুষও নক্ষত্রপুঞ্জ, এবং কি ক্যাসিওপিয়াও হচ্ছে একটা নক্ষত্রপুঞ্জ। এখানে যদি বলে লুব্ধক হচ্ছে একটা নক্ষত্রপুঞ্জ নয়। এরপরে দেখো, তারা তারা হলো একটা তারা হলো একটা দল যাদের একটা সুপরিচিত আকার থাকে। তারা হলো একটা দল যাদের সুপরিচিত একটি আকার রয়েছে। তাদের কি বলা হয়? তাদের বলা হয়ে থাকে নক্ষত্রপুঞ্জ। তাহলে সপ্তর্ষিমণ্ডলে যাদের একটা সুপরিচিত আকার এবং ধাঁচ থাকে তাকে আমরা বলে থাকি নক্ষত্রপুঞ্জ। 6 নম্বর দেখো, 1,00,000,000,000 নক্ষত্র, ধূলিঝড়, গ্যাসীয় পদার্থ সম্বলিত বৃহৎ পদ্ধতিকে আমরা কি বলি? সম্বলিত বৃহৎ যে পদ্ধতি সেটাকে আমরা বলে থাকি ছায়াপথ। এরপরে দেখো, ব্রহ্মাণ্ড সম্পর্কিত চর্চা বা অধ্যয়নকে কি বলা হয়? ব্রহ্মাণ্ড সম্পর্কিত চর্চা বা অধ্যয়নকে আমরা বলে থাকি সৃষ্টিত্ববিদ্যা। সেটাকে আমরা বলে থাকি সৃষ্টিত্ববিদ্যা। এরপরে দেখো, কোন বহির্গ্রহটি পৃথিবীর যথেষ্ট কাছাকাছি ও সেটি আর্থ 2.0 নামে পরিচিত? সেটা কি হয়ে যাবে? কোপলার 452। এই যে কেপলার 452 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কেপলার 452 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু যে সমস্ত উপাদান দিয়ে তৈরি বিজ্ঞানীরা তাদের কি নাম দিয়েছেন? তাদের নাম দিয়েছেন পদার্থ। বলেছে ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু যে সমস্ত উপাদান দিয়ে তৈরি বিজ্ঞানীরা তাদের নাম দিয়েছেন পদার্থ। দেন দেখো, আকাশগঙ্গার নিকটতম সার্পিল ছায়াপথটির নাম কি? আকাশগঙ্গার নিকটতম সার্পিল ছায়াপথটির নাম হচ্ছে গিয়ে তোমাদের হয়ে যাবে অ্যান্ড্রোমেডা অ্যান্ড্রোমেডা ছায়াপথ। এই অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো, অ্যান্ড্রোমেডা কি না আকাশগঙ্গার নিকট একটা সার্পিল ছায়াপথ। এখান থেকে দুবার এসছে এটা, যে আকাশগঙ্গা নিকট একটা সার্পিল ছায়াপথ। এরপরে বলেছে দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ড কত বছরের পুরনো? হয়ে যাবে 13.6 বিলিয়ন বছর পুরনো। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গিয়ে
নিচের কোনটি আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ? আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ হয়ে যাবে অ্যান্ড্রোমেডা ছায়াপথ। এক্ষুনি আমরা জানলাম অ্যান্ড্রোমেডা ছায়াপথ। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, জার্জ লেমেত্র ড্যাশের সঙ্গে যুক্ত। জর্জ লেমেত্র দ্য বিগ ব্যাং থিওরি সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, আহ, বলেছে আকাশগঙ্গার আকার কি রূপ? আকাশগঙ্গার আকার কি রূপ? আকাশগঙ্গার যে আকার সেটা হয়ে যাবে সার্পিল আকার। সার্পিল আকার হয়ে যাবে আকাশগঙ্গার যে আকার হয়ে যাবে সার্পিল আকার। ওকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হলো একটা ছায়াপথ। আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হলো একটা ছায়াপথ। এরপর বলেছে কোন সংস্থা নক্ষত্রপুঞ্জ নামকরণ করে থাকে? কোন সংস্থা নক্ষত্রপুঞ্জ নামকরণ করে থাকে? সেটা হয়ে যাবে তোমাদের কোন সংস্থা নক্ষত্রপুঞ্জ নামকরণ করে থাকে? সেটা হয়ে যাবে IAU, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, যে মহাবিশ্বে বা ব্রহ্মাণ্ডে কতগুলি নক্ষত্রপুঞ্জ রয়েছে? কতগুলি? 88টি। 88টি নক্ষত্রপুঞ্জ রয়েছে। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন, নক্ষত্রগুলি সাধারণত কি দিয়ে তৈরি? নক্ষত্রগুলো সাধারণত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি। 20 নম্বর প্রশ্ন, ড্যাশ ছায়াপথের মূল ধারণা নয়? ড্যাশ ছায়াপথের সুষম ছায়াপথের মূল ধারণা নয়। সুষম ছায়াপথের মূল ধারণা নয়। এরপরে দেখো বলেছে সপ্তর্ষি মণ্ডল হলো একটা নক্ষত্রপুঞ্জ। সপ্তর্ষি মণ্ডল হলো একটা নক্ষত্রপুঞ্জ। এরপরে দেখো, এরপরে হাবলস ল কিসের সঙ্গে সম্পর্কিত? হাবলস ল ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। হাবলস ল ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। 23 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মহাবিশ্বের দ্বিতীয় প্রাচুর্যতম উপাদান কোনটি? দ্বিতীয় প্রাচুর্যতম উপাদান হচ্ছে গিয়ে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রাচুর্যতম উপাদান। আর হাইড্রোজেনের পর মহাবিশ্বে তাহলে প্রথম প্রাচুর্যতম উপাদান কি হয়ে যাবে? হাইড্রোজেন, এটা হয়ে যাবে ফার্স্ট। দেন এই হিলিয়াম হয়ে যাবে সেকেন্ড উপাদান, যেটা হচ্ছে প্রচুর প্রাচুর্যতম রয়েছে। মহাবিশ্বের 70% হাইড্রোজেন রয়েছে এবং 28% হিলিয়াম এবং 25% হচ্ছে বিগ ব্যাং গঠনে ব্যবহৃত হয়ে থাকে, যা 3% ব্যবহৃত হয় কি স্টেলার ফিউশনে। নেক্সট দেখো 24 নম্বর, রাত্রের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস এ। সিরিয়াস এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিরিয়াস এ। সিরিয়াস এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো কোন নক্ষত্রের অবস্থান কালপুরুষ নক্ষত্রপুঞ্জের সান্নিধ্যে? কোন নক্ষত্রের অবস্থান কালপুরুষ নক্ষত্রপুঞ্জের সান্নিধ্যে? সেটা হয়ে যাবে কি না সিরিয়াস। সিরিয়াস হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 26 নম্বর প্রশ্ন, নক্ষত্রদের মধ্যে যে জায়গা জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য আয়নিত গ্যাসগুলি অবস্থান করে আছে তার নাম কি? তার নাম কি? তার নাম হয়ে যাবে নীহারিকা। তার নাম হয়ে যাবে নীহারিকা। এরপরে দেখো বলেছে যে উত্তর গোলার্ধে আকাশে কোন নক্ষত্রপুঞ্জ দি গ্রেট বিয়ার বা বড় ভাল্লুক নামে পরিচিত? বড় ভাল্লুক নামে পরিচিত কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে উর্সা মেজর। উর্সা মেজর হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন, যে নক্ষত্রপুঞ্জ গ্রীষ্মকালীন সন্ধ্যার আকাশে দৃশ্যমান হয় তাকে আমরা বলে থাকি এই উর্সা মেজর। উর্সা মেজর। এরপরে দেখো নিচের কোনটি আকাশজাত বস্তু নয়? আকাশজাত বস্তু নয়, সেটা হয়ে যাবে সমুদ্র। এখানে গ্রহ, নক্ষত্র, সূর্য সমস্ত হচ্ছে আকাশজাত বস্তু, কিন্তু এখানে আমরা সমুদ্রকে আকাশজাত বস্তু বলবো না। এরপরে দেখো কোন আকাশজাত বস্তু রাত্রির আকাশে কিরণ বা আলো দেয়? কিরণ বা আলো দেয়, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে রাত্রের আকাশে
সেটা হয়ে যাবে কি না চাঁদ। কোন বস্তু রাত্রের আকাশে কিরণ বা আলো দেয়, সেটা হয়ে যাবে চাঁদ। এরপরে দেখো চাঁদ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নক্ষত্র, সরি এটা ভুল বলা হলো, নক্ষত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিরণ বা আলো দেয় সেটা হয়ে যাবে নক্ষত্র। নক্ষত্র একটা মধ্যেও তোমাদের চাঁদ পড়ছে। ঠিক আছে, চাঁদ, চাঁদ নয় সরি, নক্ষত্র। চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, তাই এই চাঁদ কখনো আলো দিতে পারে না, এই যেহেতু সূর্যের আলোয় আলোকিত। এরপরে নক্ষত্র হচ্ছে, নক্ষত্র এমন যারা, যাদের নিজস্ব আলো রয়েছে এবং উত্তাপও রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো সৌরজগৎ বা সোলার সিস্টেম থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে এসেছে। রাতের আকাশে উজ্জ্বলতম গ্রহ কোনটি? রাতের আকাশে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে গিয়ে শুক্র, যেটাকে আমরা শুকতারা বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা নামেও পরিচিত। আমাদের সৌরজগতে কোন ছায়াপথ এর অন্তর্গত? সেটা হয়ে যাবে আকাশগঙ্গা। আমরা সৌরজগতে যে বাস করছি সেই সৌরজগতে কোন ছায়াপথের অন্তর্গত? আকাশগঙ্গা। ৩৩ নম্বর প্রশ্ন, নিচের কোনগুলি সূর্যের চারিদিকে ঘোরে? নিচের কোনগুলি সূর্যের চারিদিকে ঘোরে ও গ্রহ হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরে? উপগ্রহ কি? উপগ্রহের কাজ হচ্ছে গিয়ে গ্রহের চারিদিকে ঘোরা। নক্ষত্র কি থাকে? নক্ষত্র বেশিরভাগ স্থির থাকে। ঠিক আছে, আর ছায়াপথের মধ্যে এই সমস্ত কিছু রয়েছে, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সমস্ত কিছু বিরাজমান। এরপরে দেখো কে প্রথম হেলিওসেন্ট্রিক মডেলের প্রস্তাব করেন? হেলিওসেন্ট্রিক মডেলের প্রস্তাব করেছিলেন নিকোলাস কোপারনিকাস। তিনি প্রথম হেলিওসেন্ট্রিক মডেলের প্রস্তাব করেছিলেন। দেন দেখো তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সৌরজগৎ কত এত বিলিয়ন বছরের পুরনো? না, এইটা তোমাদের ভুল হয়ে যাবে, কারণ এখানে আমরা পড়েছিলাম যে 4.6 মিলিয়ন বছরের পুরনো ছিল সৌরজগৎ। এরপরে দেখো নিচের কোনটি আমাদের সৌরজগতের অংশ নয়? সৌরজগতের ইউরোপা হয়ে যাবে আমাদের সৌরজগতের অংশ নয়, ইউরোপা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো সরি, এখানে ধ্রুবতারা হবে, এইটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ধ্রুবতারা। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ধ্রুবতারা। কেন? কারণ ধ্রুবতারা হচ্ছে সৌরজগতের অংশ নয়। ধ্রুবতারা কি না উত্তর আকাশে অবস্থান করে পৃথিবীতে 434 আলোকবর্ষ দূরে রয়েছে। আমাদের সৌরজগতের রয়েছে কত? 8টি গ্রহ, অনেকগুলি উপগ্রহ, গ্রহাণু এবং উল্কা। চাঁদ ও পৃথিবী এর উপগ্রহ, বৃহস্পতি হচ্ছে গিয়ে উপগ্রহ ইউরোপ। ওকে, তাহলে চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং বৃহস্পতির উপগ্রহের নাম হচ্ছে কি ইউরোপা। এরপরে দেখো গ্রহের নক্ষত্রপথের আকার কি রূপ? গ্রহের নক্ষত্রপথের আকার হচ্ছে গিয়ে উপবৃত্তাকার। কি হয়ে যাবে? উপবৃত্তাকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো একটি গ্রহ সূর্যের চারিদিকে যে নির্দিষ্ট পথে ঘোরে তাকে কি বলে? একটি গ্রহ সূর্যের চারিদিকে যে নির্দিষ্ট পথে ঘোরে তাকে আমরা কি বলবো? একটি গ্রহ সূর্যের চারিদিকে যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাকে আমরা বলবো কক্ষপথ। তাকে আমরা বলবো কক্ষপথ। তাহলে যে নির্দিষ্ট পথে গ্রহেরা সূর্যের চারিদিকে ঘোরে সেই পথকে আমরা বলি কক্ষপথ। প্রত্যেক গ্রহের নিজস্ব কক্ষপথ রয়েছে এবং সেই কক্ষপথের আকার হলো উপবৃত্তাকার। ঠিক আছে, এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে আকাশজাত বস্তু সূর্যের চারিদিকে ঘোরে তার নাম কি? আকাশজাত বস্তু সূর্যের চারিদিকে ঘোরে তার নাম হচ্ছে গিয়ে সৌরজগৎ। তার নাম হচ্ছে সৌরজগৎ। নেক্সট দেখো আহ, উম, এখানে দেখো, এখানে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে বাহ্যিক গ্রহ এবং অন্তঃস্থ গ্রহ। আভ্যন্তরীণ গ্রহের মধ্যে যেগুলো রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো হচ্ছে কি আভ্যন্তরীণ গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এরপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো হয়ে যাবে বাহ্যিক গ্রহ। ওকে, নেক্সট দেখো নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে
সূর্য এবং অন্যান্য উপগ্রহ, এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলেছে আলোকবর্ষ হলো কি না, আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব। আলোর এক বছরে যে অতিক্রান্ত দূরত্ব সেটাই হয়ে যাবে আলোকবর্ষ। এরপরে 41 নম্বর প্রশ্ন দেখো, এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻, আর 12 কিমি। ওকে, এরপরে দেখো বলেছে যে আলোকবর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে এক বছর সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলে থাকি আলোকবর্ষ। নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? সেটা হয়ে যাবে শুক্র, যেটাকে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা নামেও আমরা চিনি। এরপরে 42 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের নিকটতম অঞ্চল কি নামে পরিচিত? সূর্যের নিকটতম অঞ্চল কি নামে পরিচিত? সূর্যের নিকটতম অঞ্চল আলোকমণ্ডল নামে পরিচিত। আলোকমণ্ডল নামে পরিচিত। আলোকমণ্ডল হলো সূর্যের দ্রুততম একটা স্তর। ওকে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের যেটা রয়েছে যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রদের শক্তির উৎস কি? সূর্য এবং অন্যান্য নক্ষত্রদের শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এরপরে দেখো, সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ কি নামে পরিচিত? সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ কি নামে পরিচিত? সূর্যের যে উজ্জ্বল পৃষ্ঠ তা আলোকমণ্ডল নামে পরিচিত। কি নামে পরিচিত? আলোকমণ্ডল নামে পরিচিত। নেক্সট দেখো, 45 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে? পৃথিবীতে 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড সময় লেগে থাকে। এরপরে দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত? সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব 1.496 ইন্টু 10⁸ কিমি। 10⁸ কিমি। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, চাঁদের ভর কত? চাঁদের ভর হচ্ছে গিয়ে, চাঁদের যে ভর সেটা হচ্ছে 7.347 ইন্টু 10⁻22 কেজি। ওকে, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে 7.34347 ইন্টু 10⁻22 কেজি। নেক্সট দেখো, বলেছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে গিয়ে বুধ। প্লুটো কবে আবিষ্কৃত হয়েছিল? প্লুটো আবিষ্কৃত হয়েছিল, প্লুটো আবিষ্কৃত হয়েছিল 2006 সালে। 2006 সালে। এখানে 2006 সাল নেই, এখানে দেখো, দাঁড়াও। 2006 সালে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করেছিলেন। এটা একটা ইনফরমেশন মনে রাখবে। আর এখানে তোমাদের যেটা বলেছে যে কবে আবিষ্কৃত হয়েছিল, সেটা হয়ে যাবে 1930। এই 1930-এ আবিষ্কৃত হয়েছিল প্লুটো গ্রহ। ঠিক আছে, এই প্লুটো গ্রহ 1930-এ আবিষ্কৃত হয়েছিল। এরপর 2006 সালে ইন্টারন্যাশনাল অস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করেছিল। 50 নম্বর প্রশ্ন, সূর্যের প্রধান মৌলিক উপাদান কি? সূর্যের প্রধান মৌলিক উপাদান হচ্ছে গিয়ে হাইড্রোজেন। হাইড্রোজেন সূর্যের প্রধান মৌলিক উপাদান। সূর্যের প্রধান মৌলিক উপাদান হাইড্রোজেন। এর মূলের উপাদান হচ্ছে গিয়ে হাইড্রোজেন, যা রয়েছে 70%। সেকেন্ড মৌলিক উপাদান হচ্ছে গিয়ে হিলিয়াম, যা রয়েছে 28%, এবং অন্যান্য রয়েছে 2%। ওকে, নেক্সট দেখো, সূর্যের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের কোণের মান কত? পৃথিবী পৃষ্ঠের কোণের মান হচ্ছে গিয়ে 32 মিনিট। 32 মিনিট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, সূর্যের শক্তির প্রায় কতটা পৃথিবী দ্বারা আবদ্ধ? সূর্যের শক্তি প্রায় কতটা পৃথিবী দ্বারা আবদ্ধ? সেটা হয়ে যাবে 1.8 ইন্টু 10⁻11 MW। ওকে, নেক্সট দেখো, তোমাদের আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। সঠিক ক্রম অনুসারে সাজাও। প্রথমে হবে বুধ, তারপরে হবে মঙ্গল, তারপরে হবে শুক্র, তারপরে হবে পৃথিবী, তারপরে হবে নেপচুন, তারপরে হবে ইউরেনাস, তারপরে শনি, দেন বৃহস্পতি। ওকে, তাহলে সবচেয়ে বড় হয়ে যাবে এখানে কে? সবচেয়ে বড় হয়ে যাবে এখানে, সবচেয়ে বড় হয়ে যাবে বৃহস্পতি। বৃহস্পতি হয়ে যাবে সবচেয়ে বড়, এবং সবচেয়ে ছোট হয়ে যাবে বুধ। সবচেয়ে ছোট হয়ে যাবে এখানে, সবচেয়ে ছোট হয়ে যাবে বুধ।
এবং যদি বলে তৃতীয়তম গ্রহ হয়ে যাবে আমাদের সকলের প্রিয় পৃথিবী, সকলের প্রিয় পৃথিবী। দেন দেখো সূর্যগ্রহণের সময় কি হয়। সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ একই সরল রেখায় অবস্থান করে। সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ একই সরল রেখায় অবস্থান করে। তারপরে দেখো বলেছে সূর্যের আলোক ক্ষেত্র হতে উৎপন্ন ছোট্ট ছোট্ট শক্তির বিস্ফোরণকে কি বলে। ছোট্ট ছোট্ট যে বিস্ফোরণ সেটা হয়ে যায় সৌরশিখা, সেটাকে বলা হয়ে থাকে সৌরশিখা। সূর্য বলেছে পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন, তখন কি হয়, পূর্ণ সূর্যগ্রহণ যখন ঘটে তখন কি হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সূর্য পূর্ণ সূর্যগ্রহণ যখন হয় তখন হয়ে থাকে আহ, সূর্য চন্দ্র পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে থাকে। এরপরে দেখো তোমাদের যে প্রশ্ন রয়েছে, তাহলে দেখো এখানে কি বলেছে একটু ব্যাখ্যাটা দেখে নাও। যে পূর্ণ সূর্যগ্রহণ যখন মানে পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চন্দ্র সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে। সূর্য চন্দ্র পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে এবং এটি তখনই ঘটে যখন চাঁদ পিরিজির নিকটে থাকে। পিরিজি হলো পৃথিবীর নিকটতম চাঁদের কক্ষপথ। ওকে। নেক্সট দেখো সূর্য ও পৃথিবীর মধ্যে যখন আমাবস্যা আসে তখন সূর্য কিরণ দেখা যায় না, এই ঘটনাকে আমরা কি বলি। এই ঘটনাকে আমরা বলি সূর্যগ্রহণ। এই ঘটনাকে আমরা বলে থাকি সূর্যগ্রহণ। নেক্সট দেখো পৃথিবী আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা, এই চ্যাপ্টা অঞ্চলকে কি বলে। এই চ্যাপ্টা অঞ্চলকে বলা হয়ে থাকে মেরু অঞ্চল। এই চ্যাপ্টা অঞ্চলকে আমরা বলি মেরু অঞ্চল। ওকে। নেক্সট দেখো বলেছে যে পৃথিবীর এর পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট। নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট, নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় যদি বলি তাহলে 42 কিমি ছোট। দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস যদি বলি সেটা হয়ে যাবে 12,757 কিমি এবং মেরু ব্যাস হয়ে যাবে 12,714 কিমি। ওকে। এরপরে দেখো 60 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক কত দূরে অবস্থিত। পৃথিবী সূর্য থেকে সর্বাধিক কত দূরে অবস্থিত, যেটাকে আমরা বলে থাকি অপসূর। সর্বাধিক বলেছে তাই এটা আমরা অপসূর বলবো। এই অপসূর কত দূরে অবস্থিত, সেটা হয়ে যাবে 4th জুলাই। অপসূর অর্থাৎ 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে, যেটা হয়ে থাকে 15,20,00,000 কিমি। এবং 3রা জানুয়ারি সূর্য থেকে কম হয়ে থাকে, যেটা হচ্ছে 14,70,00,000 কিমি, যেটাকে আমরা বলে থাকি অনুসূর অবস্থান। যেটাকে আমরা বলে থাকি অনুসূর অবস্থান। মহাকাশ বিজ্ঞানের ভিত্তিতে নিচের কোন গ্রহগুলির একটিও উপগ্রহ নেই। একটিও উপগ্রহ নেই বুধ এবং শুক্রের। বুধ এবং শুক্র এমন গ্রহ যার কোনরূপ কোনো উপগ্রহ দেখতে পাই না। সূর্যের নিকটতম গ্রহ কোনটি। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে গিয়ে বুধ। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এরপরে দেখো কোন গ্রহের উপগ্রহের নাম গ্যানিমিড। উপগ্রহের নাম গ্যানিমিড হয়ে যাবে কি, এখানে উপগ্রহের নাম গ্যানিমিড হয়ে যাবে বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহের নাম হয়ে যাবে গ্যানিমিড। ঠিক আছে, গ্যানিমিড বৃহস্পতির একটা উপগ্রহ, সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ ও আমরা বলতে পারি গ্যানিমিডকে। নেক্সট দেখো আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি। ক্ষুদ্রতম গ্রহ বুধ। কতবার এই প্রশ্নটা কতবার পেলাম, তাই না। এরপরে দেখো পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা এক সৌরদিন বলে থাকি, অর্থাৎ 24 ঘন্টা হিসেবেও আমরা ধরে থাকি। এরপরে দেখো 66 নম্বর প্রশ্ন, পৃথিবী যখন অপসূর অবস্থানে পৌঁছায় তখন তা পৃথিবী যখন অপসূর অবস্থানে পৌঁছায় তখন তা কি হয়, তখন তা সূর্যের নিকটে থাকে। তখন তা সূর্যের নিকটে থাকে। কোথায় থাকে, সূর্যের
নিকটে থাকে, সূর্যের নিকটে থাকে। ওকে, নিচের কোন অ্যাসিড দ্বারা সূর্যগ্রহণের ঘন সাদা হলুদ আভা বিশিষ্ট মেঘ গঠিত? আভা বিশিষ্ট মেঘ গঠিত, সেটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, সেটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। ওকে, এরপরে দেখো তোমাদের শুক্রের বায়ুমণ্ডল প্রধানত ড্যাশ গ্যাস দ্বারা তৈরি? শুক্রের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা তৈরি, কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা তৈরি। এরপরে নিচের তালিকা থেকে বামন গ্রহ চিহ্নিত করো। নিচের তালিকা থেকে বামন গ্রহ হচ্ছে প্লুটো। আমরা প্লুটোকেই একমাত্র বামন গ্রহ বলে থাকি। তাই বর্তমান সৌরজগতের শীতলতম এবং দ্রুততম গ্রহ হচ্ছে গিয়ে নেপচুন। নেপচুনকে আমরা ব্লু জায়ান্ট নামেও পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট, মনে রাখবে। 70 নম্বর প্রশ্ন, বর্তমান আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুনকে আমরা বলে থাকি শীতলতম গ্রহ। শীতলতম এবং দ্রুততম গ্রহ হচ্ছে গিয়ে নেপচুন, যেটাকে আমরা ব্লু জায়ান্ট নামেও পরিচিত। নিচের কোন গ্রহটি ঘড়ির কাঁটার বরাবর ঘোরে? ঘড়ির কাঁটা বরাবর ঘোরে, সেটা হয়ে যাবে কি না শুক্র। শুক্র এমন একটা গ্রহ যা ঘড়ির কাঁটা বরাবর ঘুরে থাকে। সৌরজগতের গ্রহগুলি সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কেবলমাত্র দুটি গ্রহ, শুক্র এবং ইউরেনাস, যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। শুক্র এবং ইউরেনাস এমন দুটি গ্রহ যেগুলি আমরা জানি যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, বাকি সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে থাকে। 72 নম্বর প্রশ্ন দেখো, কেবলমাত্র ড্যাশ ছাড়া সকল গ্রহগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, সেটা হয়ে যাবে শুক্র। শুক্র ছাড়া সমস্ত ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গিয়ে 73 নম্বর প্রশ্ন। 73 নম্বর প্রশ্ন কি হয়ে যাবে? 73 নম্বর প্রশ্ন হয়ে যাবে যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে গিয়ে শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ যদি বলি তাহলে হয়ে যাবে শুক্র। এবং যদি বলে সূর্যের নিকটতম গ্রহ তাহলে হয়ে যাবে বুধ। যদি বলে সূর্যের নিকটতম গ্রহ তাহলে হয়ে যাবে বুধ। এরপরে 74 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে শুক্র গ্রহকে, অর্থাৎ আকার অনেকটাই পৃথিবীরই মতো প্রায়। এরপরে দেখো 75 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা হিসেবে আমরা জানি? শুক্র গ্রহকেই আমরা সন্ধ্যা তারা বা শুকতারা হিসেবে জানি। কোন গ্রহের নাম রোমের দেবীর নাম অনুসারে হয়? রোমের দেবীর নাম অনুসারে হয়ে থাকে শুক্র গ্রহের নাম রোমের দেবীর নাম অনুসারে হয়ে থাকে। এরপরে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে গিয়ে শুক্র, এটাও হয়ে যাবে শুক্র সঠিক অ্যান্সার। এরপরে দেখো, পৃথিবী ঘূর্ণন অক্ষে তার উপবৃত্তাকার কক্ষপথের সঙ্গে যে কোণ করে আছে সেই কোণটির পরিমাপ কত? সেই কোণটির পরিমাপ হয়ে যাবে 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এরপরে দেখো, কত গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কত গতিতে? না 67,000 মাইল পার ঘন্টা। ঠিক আছে, এরপরে 80 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র? পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে গিয়ে সূর্য। সূর্য হয়ে যাবে আহ, আহ, প্রথম নিকটতম নক্ষত্র। যদি বলে সেকেন্ড নিকটতম নক্ষত্র তাহলে আমরা উত্তর বলবো প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে, এরপরে দেখো 81 নম্বর প্রশ্ন, যে পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার কিরকম? পৃথিবীর আকার হচ্ছে অভিগত গোলক, অভিগত গোলকের ন্যায়। নেক্সট হচ্ছে 82 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিজস্ব কয়টি উপগ্রহ আছে? পৃথিবীর নিজস্ব একটি উপগ্রহ রয়েছে, যার নাম হচ্ছে গিয়ে চাঁদ, যার নাম হচ্ছে গিয়ে চাঁদ। এরপরে দেখো, পৃথিবীর সমস্ত শক্তির উৎস কোনটি? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে গিয়ে সূর্য। পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। দেন দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় কত শতাংশ অক্সিজেন বর্তমান? কত শতাংশ অক্সিজেন বর্তমান? সেটা হয়ে যাবে 21%। 21% অক্সিজেন বর্তমান।
পৃথিবী কি প্রকারের আকাশজাত বস্তু? পৃথিবী হয়ে যাবে গ্রহ। ঠিক আছে, গ্রহ আকাশজাত বস্তু। এরপরে দেখো পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর কত? 6.6 × 10⁻²৪ কেজি। 6 × 10⁻²৪ কেজি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত তাহলে? 6 × 10⁻²৪ কেজি। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে গিয়ে পৃথিবী ছাড়া কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? নেপচুনকে আমরা নীল গ্রহ বলি। পৃথিবী ছাড়া নীল গ্রহ বলা হয়ে থাকে নেপচুনকে। ওকে, নেক্সট দেখো, নিচের কোনটি লাল গ্রহ? নিচের কোনটি লাল গ্রহ? সেটা হয়ে যাবে মঙ্গল। মঙ্গল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি লাল গ্রহ? সেটা হয়ে যাবে মঙ্গল। এরপরে দেখো, মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে? মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে। একটা হচ্ছে গিয়ে ফোবস আর একটা হচ্ছে গিয়ে ডিমোস। ডিমোস হলো সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ। আর বৃহত্তম উপগ্রহের নাম কি? গ্যানিমেড। ঠিক আছে, যেটা কার উপগ্রহ? যেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির উপগ্রহ। ওকে, নেক্সট দেখো তোমাদের 90 নম্বর প্রশ্ন, যে 1610 সালে 13ই জানুয়ারিতে গ্যালিলিও দ্বারা আবিষ্কৃত গ্যালিয়ান উপগ্রহের সংখ্যা কয়টি? গ্যালিয়ান উপগ্রহের সংখ্যা হচ্ছে গিয়ে 4টি। 4টি, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্তো। এই 4টি হচ্ছে গিয়ে উপগ্রহ। যে উপগ্রহগুলি গ্যানিমিডে, যে উপগ্রহের মধ্যে গ্যানিমেড হচ্ছে গিয়ে সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে কোন গ্রহের উপগ্রহের নাম গ্যানিমেড? আগেই আমরা পড়েছি বৃহস্পতির উপগ্রহের নাম হচ্ছে গিয়ে গ্যানিমেড। এরপরে দেখো 92 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৃহস্পতির উপগ্রহ নয়? বৃহস্পতির উপগ্রহ নয় হয়ে যাবে টাইটান। এখানে বৃহস্পতির উপগ্রহ নয়। টাইটান হচ্ছে গিয়ে শনির বৃহত্তম উপগ্রহ। শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম স্বাভাবিক একটা উপগ্রহ। নেক্সট 93 হচ্ছে গিয়ে পৃথিবী আকারের আকারের সঙ্গে তুলনায় নিচের কোনটি বৃহত্তম গ্রহ? আকারের সঙ্গে তুলনায় নিচের যেটি বৃহত্তম সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি। সেটা হয়ে যাবে বৃহস্পতি, সঠিক অ্যান্সার বৃহস্পতি। দেন দেখো তারপর, সৌরজগতের শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি লাল দাগ হিসেবে পরিচিত, সেটি কোন গ্রহের সাথে যুক্ত? সেটি হয়ে যাবে বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত। বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত। এরপর 95, নিচের কোন গ্রহটির রং কমলা এবং কোন গ্রহটির উপরে সাদা সাদা দাগ রয়েছে? সাদা সাদা দাগ রয়েছে, সেটা হয়ে যাবে বৃহস্পতি। বৃহস্পতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, কার দ্বারা প্লুটো গ্রহটি আবিষ্কৃত হয়েছিল? কার দ্বারা প্লুটো গ্রহটি আবিষ্কৃত হয়েছিল? ক্লাইড টমবাগ। ক্লাইড টমবাগের দ্বারা প্লুটো গ্রহটি আবিষ্কৃত হয়েছিল। দেন দেখো, তারপর রয়েছে 97 নম্বর প্রশ্ন, যে কোন বছর প্লুটো আবিষ্কৃত হয়েছিল? এটাও আমরা আগে করেছি, যেটা হয়ে যাবে 1930-এ প্লুটো আবিষ্কৃত হয়েছিল। এরপরে 98 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন আকাশজাত বস্তু 2006 সালের আগে পর্যন্ত গ্রহরূপে বিবেচিত হয়েছিল এবং তারপরে তাকে গ্রহরূপে বিবেচনা করা হয় না? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্লুটো হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে কোন গ্রহকে বামন গ্রহ বলে? কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়ে থাকে? এটাও আগে পড়েছি, সেটা হয়ে যাবে প্লুটো। তো প্লুটোর উপগ্রহের নাম কি? প্লুটোর উপগ্রহের নাম হয়ে যাবে চারণ। চারণ হয়ে যাবে সঠিক অ্যান্সার প্লুটোর উপগ্রহের নাম। প্লুটের যদি আমরা বলি কয়টি উপগ্রহ রয়েছে? প্লুটোর রয়েছে 4টি উপগ্রহ। এই 4টির মধ্যে চারণ হচ্ছে গিয়ে বৃহত্তম উপগ্রহ। এই 4টি হচ্ছে চারণ, তারপরে স্টাইক্স, নিক্স এবং কার্বেপস এবং হাইড্রা। ওকে, এরপরে দেখো 101 নম্বর প্রশ্ন, কে ইউরেনাস গ্রহ আবিষ্কার করেছিলেন? ইউরেনাস গ্রহ আবিষ্কার করেছিলেন স্যার উইলিয়াম হার্সেল ডিল। নিচের কোনটি মানুষ দ্বারা
আবিষ্কৃত প্রথম গ্রহ, মানুষ দ্বারা আবিষ্কৃত প্রথম গ্রহ হয়ে যাবে ইউরেনাস। ইউরেনাস হয়ে যাবে মানুষ দ্বারা আবিষ্কৃত প্রথম গ্রহ। দুটি পূর্ণিমার মধ্যে সময়ের ব্যবধানকে কি বলে? দুটি পূর্ণিমার মধ্যে সময়ের ব্যবধানকে আমরা বলে থাকি, মানে সময়ের ব্যবধান কত হয়ে থাকে? 29 দিন হতে কিছু বেশি। ঠিক আছে, নেক্সট দেখো, চাঁদ তার অক্ষে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য কতদিন সময় নেয়? কতদিন সময় নিয়ে থাকে? সেটা হয়ে যাবে 27.3 আর্থ ডে। 27.3 আর্থ ডে সময় নিয়ে থাকে। এরপরে দেখো, নেক্সট কি না, 105 নম্বর প্রশ্ন, যখন চাঁদের 3/4 অংশ দৃশ্যমান হয় তখন তাকে কি বলি? তখন তাকে আমরা বলে থাকি না স্ফীত চাঁদ বা গিবাসমুন। ঠিক আছে, সমুন, গিবাস সমুন বলে থাকি বা স্ফীত চাঁদ বলে থাকি। ঠিক আছে, এরপরে দেখো, চাঁদের কোন দশায় চাঁদ অদৃশ্য হয়? চাঁদ অদৃশ্য হয় কোন দশায়? সেটা হয়ে যাবে কি নিউ মুন দশায় চাঁদ অদৃশ্য হয়ে থাকে। ফুল মুন বা পূর্ণিমাকে প্রথম দিন ধরলে কোন দিন চাঁদ অদৃশ্য হয়? কোন দিন চাঁদ অদৃশ্য হয়? সেটা হয়ে যাবে 15তম দিনে চাঁদ অদৃশ্য হয়ে যায়। এরপরে দেখো, চন্দ্রগ্রহণ ঘটে কেবলমাত্র ড্যাশ দিনে? চন্দ্রগ্রহণ ঘটে কেবলমাত্র ফুল মুন বা পূর্ণিমার দিনে। ওকে, নেক্সট দেখো, তাহলে যখন এখানে কেন দেখি যদি বলি, তাহলে যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবীর মাঝখানে আসে, অর্থাৎ পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে আসে, সূর্যের আলো চাঁদে পড়ে না, পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে, ফলে চাঁদের অন্ধকার দেখা যায়। একে আমরা বলে থাকি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনে ঘটে থাকে। এরপরে 109 নম্বর প্রশ্ন, রাত্রের আকাশে উজ্জ্বলতম বস্তু বা জ্যোতিষ্ক তাকে কি? উজ্জ্বলতম বস্তু বা জ্যোতিষ্ক যেটা হচ্ছে চাঁদ। রাতের আকাশে উজ্জ্বলতম বস্তু বা জ্যোতিষ্ক কোনটি? বস্তু বা, এখানে দেখো জ্যোতিষ্ক বলে দিয়েছে, এই জন্য আমরা এখানে চাঁদ বললাম। ঠিক আছে, যে উজ্জ্বলতম বস্তু যাকে আমরা জীবাশ্ম গ্রহ আমরা বলে থাকি। এক মাসে এক মাসে অর্ধচন্দ্র কয়বার দেখা যায়? অর্ধচন্দ্র কয়বার দেখা যায়? 2বার দেখা যায় অর্ধচন্দ্র। তারপরে কোন আলোয় চাঁদ আলোকিত হলে পৃথিবী থেকে চাঁদকে দৃশ্যমান হয়? কোন আলোয় চাঁদ আলোকিত হলে পৃথিবী থেকে চাঁদকে দৃশ্যমান হয়? কোন আলোয় চাঁদ আলোকিত হলে পৃথিবী থেকে চাঁদকে দৃশ্যমান হয়? সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, যেটা লেখা আছে দেখো, যে সূর্যালোক চাঁদে পতিত হলে সূর্যের আলোকিত অংশটি আমাদের দৃশ্যমান হয়। এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে 112 নম্বর প্রশ্ন, কোন আকাশজাত বস্তুর চারিদিকে চাঁদ ঘোরে? চাঁদ ঘোরে পৃথিবীর চারিদিকে। ঠিক আছে, এরপরে কাকে কাকে ব্লু মুন বা নীল চাঁদ বলা হয়? কাকে ব্লু মুন বা নীল চাঁদ বলা হয়ে থাকে? মাসের দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে আমরা ব্লু মুন বা নীল চাঁদ বলে থাকি। ওকে, নেক্সট দেখো 114 নম্বর প্রশ্ন, পৃথিবীর স্বাভাবিক উপগ্রহ কোনটি? স্বাভাবিক উপগ্রহ হচ্ছে গিয়ে চাঁদ। যে সমস্ত আকাশজাত বস্তু গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো উপগ্রহ। অর্থাৎ যে সমস্ত আকাশজাত বস্তু গ্রহের চারিদিকে ঘোরে তাকে আমরা বলবো কি না উপগ্রহ। এরপরে দেখো, গ্রহাণু, ধূমকেতু এবং উল্কা, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন দুটি গ্রহের মধ্যবর্তী, মানে কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে? সেটা হয়ে যাবে বৃহস্পতি এবং মঙ্গল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ধূমকেতু কি না? ধূমকেতু হলো একটা লম্বা পুঞ্জ বিশিষ্ট মহাকর্ষীয় বস্তু যেটি সূর্যকে কি করে? পরিক্রমণ করে থাকে, যেটি সূর্যকে পরিক্রমণ করে থাকে। নেক্সট দেখো, যে কোন ধূমকেতুকে প্রতি 76 বছর অন্তর দেখা যায়? 76 বছর অন্তর দেখা যায়, সেটা হয়ে যাবে কি না হ্যালি ধূমকেতুকে আমরা 76 বছর অন্তর দেখতে পাই। এরপরে দেখো,
কবে হ্যালির ধূমকেতু দেখা যাবে? কবে হ্যালির ধূমকেতু দেখা যাবে? সেটা দেখা যাবে আমাদের 2061 সালে। 2061 সালে হ্যালির ধূমকেতু আমরা দেখতে পাবো। আকাশ থেকে, মহাকাশ থেকে পৃথিবীর মানে মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো কি না, পৃথিবীতে বস্তু হলো কি উল্কা। উল্কা মহাকাশ থেকে পতিত হয়। এরপরে 21 নম্বর প্রশ্ন, 121, ড্যাশ হলো বস্তু যার কেন্দ্রটি বরফময় এবং একটা গ্যাসীয় পুঞ্জ যা লক্ষ মাইল ধরে বিস্তৃত। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ধূমকেতু। সেটা হয়ে যাবে ধূমকেতু, সঠিক অ্যান্সার। এরপরে দেখো, ধূমকেতু শব্দটি প্রাচীন ড্যাশ শব্দ হতে এসেছে যার অর্থ হচ্ছে দীর্ঘ চুলযুক্ত নক্ষত্র। সেটা কি? ফরাসি শব্দ হতে এসেছে, ফরাসি শব্দ থেকে এসেছে। নিচের কোন আকাশজাত বস্তুটির কেন্দ্রক ধুলো এবং বরফ দ্বারা আবৃত? ধুলো এবং বরফ দ্বারা আবৃত, সেটা হয়ে যাবে ধূমকেতু। ধূমকেতু হয়ে যাবে সঠিক অ্যান্সার। ধূমকেতুর লেজ কোন দিকে নির্দেশ করে? ধূমকেতুর লেজ সূর্য হতে দূরে। ঠিক আছে, কোন দিক নির্দেশ করে? সূর্য হতে দূরে নির্দেশ করে। নিচের কোনটি উল্কা সম্বন্ধে সঠিক বর্ণনা দেয়? নিচের কোনটি না খণ্ডাংশ এবং ধ্বংসস্তূপ উল্কা সম্বন্ধে সঠিক বর্ণনা দিয়ে থাকে? ছোট্ট ছোট্ট প্রস্তর খণ্ডাংশ, শিলাখণ্ড যারা সূর্যের চারিদিকে ঘুরে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো উল্কাপিণ্ড। তাদেরকে আমরা বলবো উল্কাপিণ্ড। তাদেরকে আমরা বলবো উল্কাপিণ্ড। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট এখানে আর নেই। এখানে নেক্সট ক্লাসে আমরা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন এবং ভূমিরূপ থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত।